বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তো বেশ কিছুদিন ধরেই নানা খবর ভাসছে। একটা উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু এর মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার একটি নতুন বক্তব্য আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হলো, কারণ এখানে কিছু নির্দিষ্ট তথ্য আছে। আর পুরো বক্তব্যের মধ্যে বিশেষ করে একটা শব্দ আমাকে খুব ভাবিয়েছে, স্থিতিশীল। হ্যাঁ, এই স্থিতিশীল শব্দটা নিয়েই আসলে পুরো আলোচনার সুরটা বাঁধা হয়েছে। আপাত দৃষ্টিতে এটা একটা সাধারণ স্বাস্থ্য বুলেটিনের মতো শোনালেও এর গভীরে কিন্তু অনেক স্তর রয়েছে। এটা শুধু একজন রোগীর শারীরিক অবস্থার আপডেট নয়, এটা একটা অত্যন্ত সতর্কতার সাথে সাজানো বার্তা। আমরা যদি এই প্রতিবেদনের প্রতিটি অংশকে আলাদা আলাদাভাবে দেখি, তাহলে এর ভেতরের কৌশল, উদ্বেগ আর আশা সবকিছুই স্পষ্ট হয়ে উঠবে। ঠিক তাই, এটাকে শুধু একটা খবরের মতো দেখলে চলবে না। চলুন তাহলে এই বার্তাটাকে ব্যবচ্ছেদ করে দেখি। মান্নার বক্তব্যের মাধ্যমে আসলে কি বলা হচ্ছে। তার শারীরিক অবস্থা নিয়ে যে স্থিতিশীল শব্দটা ব্যবহার করা হলো, সেটার প্রকৃত অর্থ কি? চিকিৎসার যে বিশাল কর্মযজ্ঞের কথা বলা হচ্ছে, তার তাৎপর্য কি? আর বিদেশে নেওয়ার প্রস্তুতির বিষয়টি ঠিক কোন পর্যায়ে আছে? আসুন এই বিষয়গুলোর গভীরে যাওয়া যাক। তাহলে প্রথম মুদ্রা দিয়েই শুরু করি। মাহমুদুর রহমান মান্না ডাক্তারদের উদ্ধৃতি দিয়ে বলেছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটেনি, তিনি স্থিতিশীল আছেন। এই শব্দটা শোনার পর অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, এটা কি ভালো খবর নাকি শুধু খারাপ খবরের অনুপস্থিতি? এই স্থিতিশীল কথাটার ডাক্তারি বা কৌশলগত তাৎপর্য কি হতে পারে? এটা একটা চমৎকার প্রশ্ন, কারণ সাধারণ মানুষ স্থিতিশীল শুনলে কি ভাবে যে বিপদ হয়তো কেটে গেছে, তাই না? কিন্তু ক্রিটিক্যাল কেয়ারের পরিভাষায় স্থিতিশীল মানে হলো পরিস্থিতি আরও খারাপের দিকে যায়নি। একজন রোগী যখন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকেন, তখন তার বিভিন্ন শারীরিক প্যারামিটার, ধরুন রক্তচাপ, হার্ট রেট, অক্সিজেনের মাত্রা, এগুলো যদি আর নিচের দিকে না নামে, তখন ডাক্তাররা বলেন অবস্থা স্থিতিশীল। আচ্ছা, এটা আসলে যুদ্ধক্ষেত্রে সাময়িক যুদ্ধবিরতির রতো, জয়লাভ নয়। মান্নার বক্তব্যে কিন্তু এটাও যোগ করা হয়েছে যে এর আগেও তিনি অত্যন্ত সংকটজনক অবস্থা থেকে ফিরে এসেছেন। এই কথাটা যোগ করার মাধ্যমে ডাক্তারদের পক্ষ থেকে তার জীবনী শক্তির ওপর একটা আস্থার কথা বলা হচ্ছে আর কি। তার মানে এটা এক ধরনের নিয়ন্ত্রিত আশাবাদ। খুব বেশি আশা দেওয়া হচ্ছে না, কিন্তু পুরোপুরি হতাশও করা হচ্ছে না। হ্যাঁ, এ কথার সাথেই জুড়ে দেওয়া হয়েছে যে তাকে সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং তিনি সিসিইউতে আছেন। আমার একটা প্রশ্ন ছিল, সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ এই কথাটা তো প্রায় সব ক্ষেত্রেই বলা হয়। এই বক্তব্যের মধ্যে কি কোনো নতুনত্ব আছে, নাকি এটা একটা স্ট্যান্ডার্ড পাবলিক স্টেটমেন্ট? দেখুন, এটা একই সাথে স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড কারণ যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির চিকিৎসার ক্ষেত্রে এই শব্দগুলো ব্যবহার করা হয়, কিন্তু এখানে এটা নন স্ট্যান্ডার্ড হয়ে যায় যখন আমরা দেখি এর সমর্থনে কি তথ্য দেওয়া হচ্ছে। যেমন তিনি সিসিইউতে আছেন। সিসিইউ বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট কিন্তু হাসপাতালের সাধারণ ওয়ার্ড নয়। এখানে প্রতি মুহূর্তে রোগীর অত্যাবশ্যকীয় অঙ্গপ্রত্যঙ্গগুলোর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এটা নিজেই পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে দেয়। আর এরপরেই যে তথ্যটি আসে তা হলো মেডিকেল বোর্ডের গঠন। হ্যাঁ, মেডিকেল বোর্ডের বিষয়টা আসলে ইন্টারেস্টিং। প্রতিবেদনে জনস হপকিন্সের অধ্যাপক এবং নতুন করে চীনা ডাক্তারদের যুক্ত হওয়ার কথা বলা হয়েছে। এটা কি শুধু চিকিৎসার মান বোঝানোর জন্য, নাকি এর পেছনে আরও কোনো গভীর অর্থ আছে? এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা দিক আছে। নামগুলো শুধু আন্তর্জাতিক ছাপ দেওয়ার জন্য নয়, এগুলো চিকিৎসার একটা নির্দিষ্ট দিক নির্দেশনাও দেয়। যেমন আমরা জানি বেগম জিয়ার লিভার সিরোসিসের সমস্যা রয়েছে। জনস হপকিন্স হাসপাতাল কিন্তু লিভার প্রতিস্থাপন এবং গ্যাস্ট্রোএন্ট্রোলজি মানে পরিপাকতন্ত্রের চিকিৎসায় বিশ্বের অন্যতম সেরা। ও আচ্ছা। সুতরাং তাদের একজন অধ্যাপকের পরামর্শ নেওয়াটা ইঙ্গিত দেয় যে মেডিকেল বোর্ড সম্ভবত লিভার সম্পর্কিত কোনো জটিল সমাধানের দিকেই এগোচ্ছে। একইভাবে চীনা ডাক্তারদের অন্তর্ভুক্তির কারণ হতে পারে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রক্তক্ষরণ নিয়ন্ত্রণে তাদের বিশেষ দক্ষতা। অনেক সময় কিছু পরীক্ষামূলক বা উন্নত প্রযুক্তি চীনের কাছে থাকে, যা পশ্চিমে হয়তো সহজলভ্য নয়। সুতরাং এই নামগুলো শুধু লোক দেখানো নয়, এটা একটা সুনির্দিষ্ট মেডিকেল স্ট্র্যাটেজি। বাহ, এটা তো দারুণ একটা পর্যবেক্ষণ। তার মানে মেডিকেল বোর্ডের গঠনটাই আসলে রোগের গতিপথ এবং চিকিৎসার কৌশল সম্পর্কে একটা ধারণা দিয়ে দিচ্ছে।
এটা শুধু জনগণকে আশ্বস্ত করার চেষ্টা নয় যে চেষ্টার কোনো ত্রুটি রাখা হচ্ছে না, বরং এর মাধ্যমে একটা নির্দিষ্ট চিকিৎসার রোডম্যাপও তুলে ধরা হচ্ছে। আমি এখানে একটু ভিন্নভাবে যোগ করতে চাই। এটা অবশ্যই একটা বার্তা, কিন্তু এর উদ্দেশ্য শুধু জনগণকে আশ্বস্ত করা নয়। এর আরও দুটো বড় উদ্দেশ্য আছে। প্রথমত, এটা আইনি এবং রাজনৈতিকভাবে একটা রেকর্ড তৈরি করে যে তার চিকিৎসার জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখা হয়নি। এটা একটা রক্ষা কবচ হিসেবে কাজ করতে পারে। ঠিক। আর দ্বিতীয়ত, এর মাধ্যমে সরকারের ওপরও একটা পরোক্ষ চাপ তৈরি করা হয়। যখন বলা হয় যে বিশ্বের সেরা ডাক্তাররা এর সাথে যুক্ত, তখন যদি চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন হয়, সেই দাবিটা আরও জোরালো হয়। আচ্ছা, আপনার এই পয়েন্টটা ধরে যদি বলি, তাহলে তো চিকিৎসার এই আন্তর্জাতিক চেষ্টার সাথে বিদেশে নেওয়ার প্রস্তুতির খবরটা সরাসরি যুক্ত। তাহলে চলুন পরের অংশে যাই। মান্না নিশ্চিত করেছেন যে বিদেশে যাবার জন্য যে প্রস্তুতিগুলো নিতে হয়, সে প্রস্তুতিগুলো তারা নিয়ে রেখেছেন। এই প্রস্তুতি বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? এটা কি শুধু এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা রাখা? না না, এটা তার চেয়ে অনেক বেশি জটিল। বিদেশে চিকিৎসার প্রস্তুতির মধ্যে অনেকগুলো ধাপ থাকে। প্রথমত, কোন দেশে কোন হাসপাতালে চিকিৎসা হবে সেটা ঠিক করা এবং সেই হাসপাতালের সাথে যোগাযোগ করে রোগীর সব মেডিকেল রেকর্ড পাঠানো, ভর্তির অনুমতি নেওয়া। আচ্ছা। দ্বিতীয়ত, রোগীর এবং তার সাথে যারা যাবেন তাদের জন্য মেডিকেল ভিসার ব্যবস্থা করা। তৃতীয়ত, একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা, যা সাধারণ চার্টার্ড ফ্লাইটের চেয়ে অনেক আলাদা। এতে আইসিইউ এর মতো ব্যবস্থা থাকে এবং একজন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল টিম পুরো যাত্রাপথের সঙ্গে থাকে। এই সবগুলো কাজই সময় সাপেক্ষ। সুতরাং প্রস্তুতি নিয়ে রেখেছেন এই বাক্যটি দিয়ে বোঝানো হচ্ছে যে এই কঠিন ধাপগুলো সম্পন্ন করা আছে। কিন্তু এখানেই তো একটা আপাত স্ববিরোধিতা দেখা যাচ্ছে। প্রতিবেদনে বলা হচ্ছে সব প্রস্তুতি চূড়ান্ত, কিন্তু তিনি ফ্লাই করার মতো স্থিতিশীল শারীরিক অবস্থায় নেই। একদিকে প্রস্তুতির কথা বলে আশা জাগানো হচ্ছে, আবার অন্যদিকে শারীরিক অবস্থার কথা বলে একটা বড় বাধা সামনে আনা হচ্ছে। এই দুটো তথ্য একসাথে কিভাবে যায়? এটাই হলো বাস্তবতার চিত্র। একজন ক্রিটিক্যাল রোগীকে এয়ার অ্যাম্বুলেন্সে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়াটা প্রচণ্ড ঝুঁকিপূর্ণ। উড়ন্ত অবস্থায় বিমানের ভেতরে চাপ, অক্সিজেনের তারতম্য, এগুলো রোগীর অবস্থাকে আরও খারাপ করে দিতে পারে। তাই ডাক্তারদের নিশ্চিত করতে হয় যে রোগী অন্তত কয়েক ঘন্টারই ধকল সহ্য করতে পারবেন। তাই প্রস্তুতি সম্পন্ন থাকলেও সবুজ সংকেতটা পুরোপুরি ডাক্তারদের হাতে। তারা সেই উইন্ডো অফ অপরচুনিটি বা সুযোগের অপেক্ষায় আছেন যখন ঝুঁকিটা সবচেয়ে কম থাকবে। অনেকটা লঞ্চপ্যাডে রকেট প্রস্তুত রাখার মতো, কিন্তু আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়। একদম ঠিক বলেছেন, ঠিক তাই। এই বিষয়টা পরিষ্কার হলো, কিন্তু গন্তব্য নিয়েও একটা ধোঁয়াশা রাখা হয়েছে। সিঙ্গাপুর এবং ইউরোপের কথা বলা হলো, কোনো দেশ চূড়ান্ত করা হয়নি। এর কারণ কি হতে পারে? এটা কি সত্যিই চিকিৎসার প্রয়োজনে, নাকি এর মধ্যে কৌশলগত কোনো গোপনীয়তাও আছে? আমার মনে হয় দুটোই সত্যি। প্রথমত, চিকিৎসার দিক থেকে দেখলে তার শারীরিক অবস্থার উপর নির্ভর করে গন্তব্য বদলাতে পারে। যেমন যদি লিভার প্রতিস্থাপনের সম্ভাবনা থাকে, তাহলে জার্মানি বা ইউকের কোনো হাসপাতালকে প্রাধান্য দেওয়া হতে পারে। রাইট। যদি অন্য কোনো জটিলতা দেখা দেয়, তাহলে হয়তো সিঙ্গাপুরের কোনো হাসপাতাল সেরা বিকল্প হবে। তাই বিকল্পগুলো খোলা রাখাটা একটা ভালো মেডিকেল স্ট্র্যাটেজি। আর দ্বিতীয়ত, এখানে অবশ্যই একটা কৌশলগত দিক আছে, যাকে বলা হয় স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি বা কৌশলগত অস্পষ্টতা। আচ্ছা। আগে থেকে কোনো একটি দেশের নাম বলে দিলে সেই দেশের সাথে কূটনৈতিক যোগাযোগ বা অনুমতির ক্ষেত্রে নানা রকম জটিলতা তৈরি হওয়ার সুযোগ থাকে। সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত গোপনীয়তা বজায় রাখাটা এই ধরনের হাই প্রোফাইল ক্ষেত্রে খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু এই বিদেশে চিকিৎসার পুরো বিষয়টি কি সরকারের বর্তমান অবস্থানের সাথে সাংঘর্ষিক নয়? সরকারের পক্ষ থেকে তো আগে বলা হয়েছিল যে দেশের মধ্যেই সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা আছে। মান্নার এই বক্তব্য কি সেই অবস্থানের প্রতি এক ধরনের চ্যালেঞ্জ? অবশ্যই। এটাই তো এই বিবৃতির অন্যতম প্রধান রাজনৈতিক বার্তা। একদিকে বলা হচ্ছে দেশের সেরা ডাক্তাররা বিদেশি বিশেষজ্ঞদের সাথে মিলে সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন, যা সরকারের বক্তব্যকে একভাবে সম্মান জানাচ্ছে।
কিন্তু পরক্ষণেই যখন বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন বলে জানানো হচ্ছে, তখন খুব সূক্ষ্মভাবে এই বার্তাটাও দেওয়া হচ্ছে যে দেশের সর্বোচ্চ চেষ্টার সত্ত্বেও চূড়ান্ত সমাধান বিদেশে। এটা সরকারের ওপর একটা ধারাবাহিক চাপ বজায় রাখার কৌশল। একদম। এর মাধ্যমে বলা হচ্ছে, আমরা আমাদের দিক থেকে প্রস্তুত, এখন বাকিটা নির্ভর করছে তার শারীরিক অবস্থা এবং অবশ্যই সরকারের অনুমতির ওপর। মেডিকেল এবং লজিস্টিক্যাল আলোচনার বাইরে প্রতিবেদনের শেষে একটা অত্যন্ত শক্তিশালী মানবিক আবেদনও রাখা হয়েছে। মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, ডাক্তাররা দেশবাসীর কাছে বেগম জিয়ার জন্য দোয়া চেয়েছেন। এই আবেদনটিকে আপনি কিভাবে দেখেন? এটা কি স্রেফ একটা ধর্মীয় বা সামাজিক রীতি, নাকি এরও কোনো গভীর তাৎপর্য আছে? চিকিৎসা তার সর্বোচ্চ চেষ্টা করে, তখন দোয়ার আবেদন করাটা নিছক অসহায়ত্বের প্রকাশ নয়। এটা একটা অত্যন্ত শক্তিশালী সংযোগ তৈরির কৌশল। এর মাধ্যমে বিষয়টি আর শুধু বিএনপি বা তাদের জোটের থাকে না, এটি দেশের সব মানুষের কাছে একটা মানবিক আবেদন হিসেবে পৌঁছে যায়। রাজনীতি মতাদর্শের ঊর্ধ্বে উঠে একজন অসুস্থ মানুষের জন্য প্রার্থনা করার আহ্বান জানানো হয়। এটা বেগম জিয়াকে একজন রাজনৈতিক নেত্রীর পরিচয়ের বাইরে গিয়ে একজন মা, একজন নারী, একজন অসুস্থ মানুষ হিসেবে উপস্থাপন করে, যা সাধারণ মানুষের সহানুভূতি আকর্ষণ করে। এটা একটা ইন্টারেস্টিং দিক। তার মানে এই দোয়ার আবেদন সমর্থকদের মনোবল বাড়ানোর পাশাপাশি একটা বৃহত্তর জনমত তৈরি করতে সাহায্য করে। যখন ডাক্তাররা বলেন দোয়ার বরকতে ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন, তখন এর মধ্যে একটা ইতিবাচক শক্তি সঞ্চারের চেষ্টাও থাকে। একদম। এবং এর একটা কৌশলগত দিকও আছে যা হয়তো সহজে চোখে পড়ে না। যখন একজন মানুষের আরোগ্য লাভের জন্য দেশব্যাপী দোয়ার পরিবেশ তৈরি হয়, তখন তার চিকিৎসার পথে কোনো ধরনের বাধা সৃষ্টি করাটা সামাজিকভাবে অনেক কঠিন হয়ে পড়ে। এটা একটা মোরাল প্রেশার বা নৈতিক চাপ তৈরি করে। আচ্ছা, যদি বিদেশে নেওয়ার প্রয়োজন হয় এবং সেই সময় কোনো রাজনৈতিক বা আইনি বাধা আসে, তখন এই জনসহানুভূতি সরকারের জন্য একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। সুতরাং এই মানবিক আবেদনটি একই সাথে আধ্যাত্মিক, সামাজিক এবং অত্যন্ত প্রখর একটি রাজনৈতিক চাল। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, যা বোঝা গেল তা হলো এই প্রতিবেদনটি শুধু একটি স্বাস্থ্য বুলেটিন নয়, এটা একটা বহুস্তরীয় যোগাযোগ কৌশল। বেগম জিয়ার শারীরিক অবস্থা গুরুত্বপূর্ণ, কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে আছে এই বার্তা দিয়ে উদ্বেগ ও আশার ভারসাম্য রাখা হয়েছে। আন্তর্জাতিক মেডিকেল টিম গঠনের তথ্য দিয়ে চিকিৎসার আন্তরিকতা এবং রাজনৈতিক গুরুত্ব দুটোই প্রতিষ্ঠা করা হয়েছে। বিদেশে যাওয়ার প্রস্তুতি চূড়ান্ত বলে সরকারের ওপর চাপ বজায় রাখা হয়েছে। আর সবশেষে দোয়ার আবেদনের মাধ্যমে বিষয়টিকে একটি সর্বজনীন মানবিক রূপ দেওয়া হয়েছে। হ্যাঁ, যদি আমরা পুরো বিষয়টিকে একটা বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে এটি উদ্বেগ এবং আশার মধ্যে, চিকিৎসা এবং রাজনীতির মধ্যে, বাস্তবতা এবং কৌশলের মধ্যে এক অবিশ্বাস্য ভারসাম্য তৈরির চেষ্টা। প্রতিটি শব্দ, প্রতিটি তথ্য খুব মেপে জোকে ব্যবহার করা হয়েছে। একদিকে সিসিইউতে থাকা, সংকটজনক অবস্থা থেকে ফিরে আসা, এসব বলে পরিস্থিতির ভয়াবহতা স্বীকার করা হয়েছে। অন্যদিকে স্থিতিশীল থাকা, সর্বোচ্চ চিকিৎসা, বিদেশি ডাক্তার এবং দোয়ার আবেদনের মাধ্যমে ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে ইতিবাচক থাকার বার্তাও দেওয়া হয়েছে। এটি একটি খুব সাবধানে লেখা যোগাযোগ কৌশল, যার লক্ষ্য একাধিক কর্মী সমর্থকদের মনোবল ধরে রাখা, জনগণের সহানুভূতি অর্জন করা এবং প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করা। এই গভীর আলোচনা শেষে একটা প্রশ্ন মাথায় ঘুরছে। আমরা পুরো প্রতিবেদনটিকে একটি নিখুঁত যোগাযোগ কৌশল হিসেবে বিশ্লেষণ করলাম, যেখানে প্রতিটি পদক্ষেপই খুব ক্যালকুলেটেড বা হিসাব করা। কিন্তু এমন একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে চিকিৎসার মতো একটা মানবিক সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক পরিস্থিতি বা চাপ ঠিক কতটা প্রভাব ফেলে, এই প্রতিবেদনের তথ্যের বাইরে গিয়েও আমাদের ভাবতে হবে এই ধরনের হাই স্টেক সিচুয়েশনে একজন ব্যক্তির চিকিৎসা কি পুরোপুরি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করে, নাকি রাজনৈতিক হিসাব নিকাশও সেখানে একটা বড় ভূমিকা পালন করে। এই পরিস্থিতিতে একজন রোগী এবং একজন রাজনৈতিক প্রতীকের মধ্যেকার সীমারেখাটা কোথায় টানা সম্ভব, সেটাই হয়তো সবচেয়ে বড় প্রশ্ন।